গঙ্গাসাগর সিরিজের প্রথম পর্বের ভিডিও অলরেডি গতকাল পাবলিশ হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখেননি প্লিজ একবার দেখে আসবেন। আজ অন্তিম পর্ব। আজ আমরা পায়ে হেঁটে গঙ্গাসাগরটাকে ঘুরে দেখব। প্রথম পর্বেই বলেছিলাম এই ট্রিপের যাবতীয় খরচের হিসেব পাই টু পাই বুঝিয়ে দেব। এই পর্বেও তার ব্যতিক্রম হবে না। এখন ঘড়িতে সময় 3টে, মানে বিকেল 3টে। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করার উদ্দেশ্যে। এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি, আর সকালের ব্রেকফাস্টটাও খুব হেভি করেছিলাম এমনটা নয়। আর এখান থেকে যাওয়ার সময় কোনো টোটো পাচ্ছি না, সেই জন্য হাঁটা রাস্তা। এই প্রসঙ্গে বলে দিই, ইসকনের এই জায়গাতে অন্যান্য জায়গার মতো প্রসাদ পাবেন আপনি, তবে সকাল 8টার সময় আপনাকে প্রসাদের জন্য কনফার্ম করতে হবে। আর খাওয়ার টাইম দুপুর 1টা, আর আমরা ঢুকেছি অনেক পরে, সেই জন্য প্রসাদ আর কনফার্ম করিনি। সকালবেলা ফোন করেছিল, আমরা আর কনফার্ম করিনি। আমরা এই জন্য বাইরে খেয়ে নেব, রাতের প্রসাদটা এখানে খাবো। এই হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম মানে WBTDCL এর গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি। বুকিং সম্পর্কিত যাবতীয় তথ্য রইল ডেসক্রিপশনে। এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বা ইউথ হোস্টেল। এই রাস্তাতে ঢুকে এলে প্রথমে পড়বে ইউথ হোস্টেল, তারপর পড়বে WBTDCL এর গেস্ট হাউস, এরপরে পড়বে ইসকনের গেস্ট হাউস। ফাইনালি ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, চলুন যাওয়া যাক কপিল মুনির আশ্রম, কপিল মুনির মন্দির দর্শন করতে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। একদম। গঙ্গাসাগর সারা জীবনে একবার মিনিমাম আসতে হয়, তার কারণ এর দুর্গমতা। জঙ্গল, নদী। জঙ্গল বলতে এটা একসময় সুন্দরবন এরিয়া ছিল, তাই জঙ্গল এবং নদী এই দুই দুর্গমতাকে জয় করে এখানে পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। বর্তমানে কিন্তু নয়। যারা অলরেডি এই পর্যন্ত আমাদের ব্লগটা দেখে ফেলেছেন তারা অবশ্যই জানেন কতটা সহজে আসা যায়। এই মুহূর্তে মন্দির বন্ধ, এখন বাজে বিকেল 3:45, 4টে বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আর মন্দিরে এখন ভোগ নিবেদন চলছে। আমরা দর্শন করে চলে যাব সমুদ্রের দিকে। ভোগ নিবেদনের পরে মন্দিরটা একটু ফাঁকা হলে কপিল মুনিকে দর্শন করার জন্য আমরা মন্দিরে প্রবেশ করলাম। মাঝে কপিল মুনি, বাঁ দিকে মা গঙ্গা, ডান দিকে রাজা ভরত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কপিল মুনি আশ্রমের একদম সামনেটা, দেখতেই পাচ্ছেন আশ্রমে। এই যে এখন আশ্রমের দরজা বন্ধ, কারণ ভেতরে ভোগ নিবেদন করা হচ্ছে। এইটুকুনি সময়ের মধ্যে আপনাদের একটা পৌরাণিক গল্প শোনাই। গঙ্গার মানে মা গঙ্গার মর্তে আগমনের গল্প। তার সঙ্গে এই আশ্রম ওতপ্রোতভাবে জড়িত। মনে করা হয় রামায়ণের রামচন্দ্রের কোনো পূর্বসূরি ছিল রাজা ভরত। এই রাজা ভরতের নামে পরবর্তীকালে ভারতবর্ষ নাম হয়েছিল, এটা অনেকেরই ধারণা। এই রাজা ভরত একবার অশ্বমেধ যজ্ঞ করেছিল। এই অশ্বমেধ যজ্ঞের নিয়মটা মনে আছে? রাজার ঘোড়া যে যে জায়গার ওপর দিয়ে যাবে সেই জায়গাগুলো রাজার অধীনস্থ হবে। এই সময় দেবরাজ ইন্দ্র ভয় পান। কেন জানেন? দেবরাজ ইন্দ্র এটা ভাবেন যদি রাজার ঘোড়া স্বর্গের উপর দিয়ে যায় তাহলে তো দেবরাজ ইন্দ্রকে অধীনস্থ হতে হবে। তিনি ওই ঘোড়াটিকে এই আশ্রমে এনে লুকিয়ে রাখেন। রাজা ভরত তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া না খুঁজে পেয়ে রেগে যান। রেগে তার 7,000 ছেলেকে বলেন যে ঘোড়া খুঁজতে। তারা ঘোড়া খুঁজতে খুঁজতে সারা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজে এই জায়গায় এসে পড়েন এবং এখানে দেখেন একজন মুনি তপস্যা করছেন। তখন উনারা ভাবেন যে এই হচ্ছে চোর, চোর এখন তপস্বী সেজে বসেছে। তখন তাকে তারা উত্ত্যক্ত করলে কপিল মুনি চোখ খোলেন এবং তার অগ্নি দৃষ্টিতে সবাই ভস্ম হয়ে যায়। এই ঘটনার পর কেটে গেছে বহু যুগ। রাজার পরবর্তী বংশধর অংশুমান প্রথমবার এই জায়গায় এসে সেই ঘোড়াটিকে খুঁজে পান। তখন তিনি কপিল মুনিকে সন্তুষ্ট করলে কপিল মুনি বলেন যে এখানে তার পূর্বসূরীরা ভস্মীভূত হয়ে আছে, তাদের মুক্তির উপায় বলে দিলেন। মুক্তির উপায় ছিল মা গঙ্গাকে মর্তে আনা, মা গঙ্গার স্পর্শে তারা মুক্তি পাবে। অংশুমান কিংবা তার পরবর্তী উত্তরসূরি দিলীপ, এরা কেউই কিন্তু মা গঙ্গাকে মর্তে আনতে পারেনি। ফাইনালি ভগীরথ, অংশুমানের পরবর্তী উত্তরসূরি, তিনি মা গঙ্গাকে সন্তুষ্ট করেন, সঙ্গে ব্রহ্মা এবং বিষ্ণুকে। মা গঙ্গা মর্তে আসার জন্য রাজি হন, কিন্তু মা গঙ্গার এই বিশাল বিপুল রূপকে মর্তে আনার জন্য যে সামর্থ্য সেটা কারো ছিল না।
কারণ মা গঙ্গা যদি স্বর্গ থেকে মর্তে ঝাঁপিয়ে পড়েন, সারা মর্ত ধূলিসাৎ হয়ে যেত। সেই জন্য তিনি শিবকে সন্তুষ্ট করেন। শিব তার জটায় মা গঙ্গাকে ধারণ করলে মা গঙ্গা মর্তে নেমে আসে। তারপর ভগীরথের শঙ্খনাদের দ্বারা গঙ্গা এই জায়গায় এসে সাগরে মেশে। এরপরে তার পূর্বসূরীরা গঙ্গার স্পর্শে মুক্তি পায়। এই ছিল এখানকার পৌরাণিক গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা জানতেন কি? যদি না জানতেন তাহলে জানিয়ে দিলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো এই গল্প। আশ্রমের ঠিক উল্টো দিকে ওই যে এটা হলো সাগরে যাওয়ার রাস্তা। চলুন যাওয়া যাক। এখন বাজে বিকাল 4:30। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। চলুন সারাদিনের খরচের হিসাবটা এই টিল নাও এখনো পর্যন্ত বলে দিই একবার। আমরা লাস্ট ছিলাম 260 টাকাতে, তখন ছিলাম ঘাটে। বেনুবন ঘাট থেকে আমাদের এই পর্যন্ত আসতে, মানে কপিল মুনির আশ্রম পর্যন্ত আসতে নিল 135 টাকা। চারজনের ছিলাম, 250 টাকা নিয়েছিল, 270, 135 টাকা, তাহলে হলো 395 টাকা। কপিল মুনির আশ্রম থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে নিয়েছে 40 টাকা, মানে হলো 435 টাকা। আমাদের রুম ভাড়া নিয়েছে 750 টাকা, সব মিলিয়ে 1185 টাকা। আর আমাদের খেতে নিয়েছে 110 টাকা, 1295 টাকা টিল নাও আমাদের খরচ হয়েছে। আমি রাউন্ড ফিগার করে নিচ্ছি 1300 টাকায়, 5 টাকা কম, কিন্তু আমি 1300 টাকায় ধরে নিচ্ছি, কারণ হিসাব করতে সুবিধা হবে। সূর্যাস্তের সময় হয়ে গেছে, সৈকত ভূমি এখন জনাশূন্য। আসুন ক্যামেরার লেন্সে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করি। আমার পেছনে বিস্তীর্ণ সৈকত ভূমি, আর এই সৈকত ভূমিতে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে কয়েক লক্ষ লোক ভিড় জমাবে পুণ্য স্নানের উদ্দেশ্যে, তার পূর্বপুরুষকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে। গত বছরের আপডেট বলে দিই, গত বছর 54 লক্ষ মানুষ এখানে স্নান করতে এসেছিল, এবং যে বছর এখানে কুম্ভ স্নান হয়েছিল সে বছর সংখ্যাটা কোটিতে ছাড়িয়ে গেছিল। এখনো পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় সেরকম ভাবে লাগেনি, তবে সাধারণ গোটা বছরের তুলনায় এই পৌষ মাসে কিন্তু ভিড়টা বড্ড বেশি থাকে। তাই বলছি, মকর সংক্রান্তিতে যদি এখানে আসার হয় তাহলে এসে দিনের দিন ব্যাক করে যাওয়ার প্ল্যান নিয়েই আসবেন। কারণ অলরেডি আমি এখানকার হোটেলের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওই দিন কোনো হোটেলে 3 ধরনের জায়গা নেই, সমস্ত হোটেল প্যাকড আপ। আমি বলে দিচ্ছি ডেটগুলো: 9 জানুয়ারি, 10ই জানুয়ারি, 11, 12, 13, 14, এই 5 দিন সমস্ত হোটেল বুকিং ক্লোজ অলরেডি। তাই ওই কয়েকদিনের মধ্যে আসার হলে চেষ্টা করবেন দিনের দিন ফিরে যেতে। কিভাবে যাবেন, কিভাবে আসবেন, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। না হলে ডেসক্রিপশনে যাবতীয় ডিটেলস দেওয়া থাকলো। এখানকার জল কিন্তু কর্দমাক্ত, মানে কাদা জল যাকে বলে, কালো জল। এই জলে ওই পুণ্যার্থীরাই একমাত্র স্নান করতে পারবে। মানে আপনি এসে দীঘার মতো যদি ওইভাবে স্নান করার ইচ্ছা নিয়ে আসেন, মনে কোনো পুণ্য ভাব না নিয়ে মন ভরবে না। এবং ঢেউ নেই, ঢেউ নেই বলতে একদমই ঢেউ নেই। এই কাছে এসে জাস্ট ওই একটা বড় পুকুরে যেরকম দোল হলে যেরকম হয় সেরকমই ঢেউ জাস্ট। এটা অ্যাকচুয়ালি মোহনা। ওই গঙ্গা যখন দুটো ভাগ হয়েছে এই গঙ্গাসাগর দ্বীপের জন্য, সেই দুটো ভাগ এসে এখানে মিলিত হয়েছে। সাগর এখান থেকে কিন্তু অনেকটাই দূরে। तो भाई एकदम वही बैंक के मैनेजर थे।
অনেক দিন পরে এত বড় বড় বেগুনি খাচ্ছি, সঙ্গে আলুর চপ আর চা। এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স আমাদের। কলকাতার আলুর চপে তো শুধু ওই আটা আর ছাতু দিয়ে দিয়ে আলুর চপটাকে শেষ করে দিলাম, খেতে খুব ভালো। সবাইকে জানাই নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা। সূর্য উদয় দেখব বলে সি বিচে এসেছিলাম, কিন্তু সূর্য এখন কুয়াশার অন্তরালে। এখন ঘড়িতে সময় 9টা 15। এখানে চেক আউট টাইম সকাল 9টা আর চেক ইন টাইম 10টা। আমার পেছনে এই যে এটা হলো আমাদের গতকালের রাতের আস্তানা, ইসকন গেস্ট হাউস। কিভাবে বুকিং করতে হবে আর যাবতীয় ডিটেলস এই দেওয়া থাকলো স্ক্রিনের উপরে, আর ডেসক্রিপশনেও দেওয়া থাকলো। একটা জিনিস দেখাই, এই যে এটা হলো ইসকনের মন্দির যেটা তৈরি হচ্ছে এখানে, এবং এটা হওয়ার পর আশা করছি এখানে আরো টুরিস্ট এবং পুণ্যার্থী দুজনেরই ভিড় বাড়বে। খরচের হিসাবটা এখানে লাস্ট টিল নাও দিয়ে দিই একবার। গতকাল আমরা শেষ করেছিলাম 1295 টাকায়। সন্ধ্যেবেলা আমরা স্ন্যাক্স করেছি 45 টাকার, মানে 1340 টাকা। আর রাতে আমরা এখানেই ভোগ খেয়েছি দুজনে 140 টাকা, 1380, 1480 টাকা আমাদের টিল নাও খরচ হয়েছে। আমরা এখান থেকে যাব বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে আমরা যাব আছে কচুবেড়িয়া হয়ে। প্রথম লঞ্চের টাইম দুপুর 2:15। আমরা ওই লঞ্চটাই ধরার চেষ্টা করবো, কারণ আমরা এসছি একটা রুটে আর যাওয়ার সময় আর একটা রুট দেখিয়ে দিয়ে যাবো। চলুন যাওয়া যাক। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে পেটাই পরোটা আর বেগুনি। ম্যাডাম, ফেভারিট খাবার তো নাকি? এই হলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, মানে কচুবেড়িয়া থেকে বাসগুলো এসে এখানেই দাঁড়ায়। এখান থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য সাধারণভাবে বাস, ম্যাজিক ভ্যান আর অটো পাওয়া যায়। তো আমরা আজকে এই বাসে যাব, সোনার বাংলা। ওটা যাক। এখান থেকে কচুবেড়িয়া ঘাট, মানে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটার। ঘন্টাখানেক সময় লাগে বাসে। অটো পাওয়া যায় আর ম্যাজিক গাড়িতেও যাওয়া যায়। অটো আর ম্যাজিক গাড়ির ভাড়া 60 টাকা করে জনপ্রতি। বাসে কত ভাড়া এখনো পর্যন্ত জানি না। চলুন বাসে উঠে যাক। দুজনের বাস ভাড়া পড়লো 100 টাকা, জনপ্রতি 50 টাকা করে। বাস এসে নামিয়ে দিল আমাদের বাস স্ট্যান্ডে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে জেটি পর্যন্ত। সব মিলিয়ে সময় লাগলো ওই 50 মিনিট মতো। এখানেও দেখলাম প্রচুর গাড়ি রয়েছে, মানে এই ঘাট দিয়ে এলে যাতায়াতের খুব একটা সমস্যা হবে না। আমরা কালকে এসেছিলাম নামখানা হয়ে, নামখানা, নারায়ণপুর ঘাট, বেনুবন ঘাট, তারপর গঙ্গাসাগর। আজকে ফিরছি কচুবেড়িয়া ঘাট দিয়ে, কারণ দুটো রুটই আপনাদের দেখাতে চাইছি। এই হলো কচুবেড়িয়া ঘাট, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কচুবেড়িয়া ঘাট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কচুবেড়িয়া ফেরিঘাটে। এখান থেকে লট নাম্বার 8, ওখান থেকে কাকদ্বীপ হয়ে আর একটা যে রুটটা বলেছিলাম গতকাল, সেই রুট। আমরা এসছি নামখানা রুটে, ফিরবো এই রুটে। এই রুটে একটা অসুবিধা, এই রুটে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই ভেসেলের। কারণ এই রুটে ভেসেল সার্ভিসের জন্য নদীর জোয়ার ভাটার উপর ডিপেন্ড করতে হয়। যখন ভাটা চলে ভেসেল সার্ভিস সেই সময় বন্ধ থাকে, আর সেই কারণে রেগুলার ভেসেলের যে ডেট সেটা চেঞ্জ হয়। কিভাবে জানবেন যে কালকের ডেটে, মানে আগামীকালের ডেটে ভেসেল টাইমিংটা কি করে জানবেন? এই যে এখানে দেখতে পাবেন গঙ্গাসাগর অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে নেক্সট ডের প্ল্যানিং দেওয়া থাকে যে কোন কোন টাইমে ভেসেল চলছে। তবে এখন আমাদের ফার্স্ট ভেসেল 2:15, আমরা সেই ভেসেল ধরবো না, আমরা চেষ্টা করব স্টিমারে চলে যেতে, কারণ 3 ঘন্টা আমরা ওয়েট করব না। যেটুকু সময় ভেসেল চলে না, মানে ভাটার সময়টা, এটুকুনি সময় এইটাই ভরসা। আমরা অ্যাকচুয়ালি 3 ঘন্টা ওয়েট করতে চাইলাম না, 2:15 ভেসেলের টাইম, তো এটাতে চলে যাব। নামাটা একটু ভয়ের, মানে আমি ভয় পেয়েছি, সুপ্রিয়া ভয় পায়নি। মিনিট 5 মতো ওয়েট করতে হলো, ছেড়ে দিয়েছে। জনাকুড়ি লোকজন রয়েছে, 40 টাকা ভাড়া, আর ভেসেলে গেলে ভাড়া পড়ে 9 টাকা। মিনিট 15 লাগে এর সময়, আর ভেসেলে গেলে 45 মিনিটস লাগে কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8 পর্যন্ত। আর আমি বসে রয়েছি এই যে একদম সামনে।
খুব দূর। এটা হলো লট নাম্বার 8, মানে কচুবেড়িয়া থেকে এইখানে এসে ভেসেলগুলো নামে। আর এই সামনে দেখুন পুরো চর পড়ে গেছে, মাটি কাটার কাজ চলছে। আর ঠিক এই কারণে ভাটার সময় ভেসেল চলে না, আর প্রত্যেকদিন ভেসেলের টাইমিং চেঞ্জ হয়। আর আমরা এসে নামলাম, দেখুন এই ঘাটটা আমরা এসে নামলাম, এই যে। তবে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যদি ভেসেলের টাইমিং এর সঙ্গে প্রায় আপনার টাইম অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে চেষ্টা করবেন ভেসেলে আসতে। আমি এইটুকুনি বলবো, যদি খুব অসুবিধা না থাকে স্টিমারে না আসতে। আমরা যেমন 3 ঘন্টা ওয়েটিং টাইম ছিল বলেই আমরা স্টিমারে চলে এলাম, না হলে স্টিমারে আসার কোনো দরকার নেই, কারণ নামা এবং ওঠা দুটোই একটু রিস্কি, বাট থ্রিল তো বানতা হ্যায়। চলুন যাওয়া যাক। এটাই ঘড়িতে সময় দুপুর 12টা 15। আমাদের ট্রেনের টাইম 12টা 45, মানে 8 ঘন্টা সময় আছে। এই সময়ে হিসেবটা ক্লিয়ার করে দিই। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, সমস্ত খরচের হিসেবের পালা শেষ। গতকাল রাত অবধি খরচটা ছিল 1480 টাকা। সকালবেলা ব্রেকফাস্ট করেছি 70 টাকা, 1550। বাস ভাড়া লাগলো 100 টাকা, 1650। লঞ্চে দিলাম 80 টাকা, 1730। আর এই দিকের যে টোটোতে এলাম এটা 40, টোটাল মিলে পড়লো 1770 টাকা। আর এখানে 50 টাকার ট্রেনের টিকিট কাটলাম, 1770 আর 50 মানে 1820 টাকা সব মিলিয়ে খরচ হলো। এরপর একটা কথা বলি, যারা দিনের দিন এসে ফিরে যেতে চান তাদের থেকে 750 মানে রুম ভাড়া আর রাতের ডিনারটা বাদ দিয়ে দিলে, মানে প্রায় 900 টাকা বাদ দিয়ে দিলে আপনার 900 টাকার মধ্যেও কিন্তু ঘোরা হয়ে যাবে। কি বুঝলেন? দুজনের খরচ 900 টাকা। সেম ডে প্ল্যান করে থাকলে খরচ কমপ্লিট হয়ে আপনার সুন্দর ঘোরা হয়ে যাবে। আর যদি দুজনে 1 রাত 2 দিনের ট্যুরে গঙ্গাসাগর ঘুরতে যান তাহলে জনপ্রতি পড়ছে 910 টাকা করে, দুজনের 1820 টাকা। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন। আর হ্যাঁ, পরিবারের সঙ্গে সময় কাটান, বিন্দাস থাকুন, ভালো থাকুন। আমি ঘুরতে ভালোবাসি, আর সেই সঙ্গে ফটো তুলতে ও ভিডিওগ্রাফি করতে। আর সেই ভিডিওগ্রাফির কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি আমি ট্রাভেলার বিট্টু ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা চাই। যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, সেই সঙ্গে বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নেক্সট টাইম যখনই আমি এমন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি সান্দাকাফু উল্টা ট্রেক করতে, তার ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সঙ্গে সময় কাটান। টাটা।